আসসালামু আলাইকুম। আমরা এই কোর্সের শুরুতেই আমরা কোর্স প্ল্যানটা জেনে নিব আজকে। আমরা এই কোর্সে কি কি পড়বো, হ্যাঁ? তোমাদের সাথে যে আমার ক্লাসগুলো হবে, আমরা কবে কোন বিষয়ের উপর আলোচনা করব এটা তোমাদের জানা উচিত। আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর এই ফাউন্ডেশন কোর্সে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর উপর তোমাদের একটা ধারণা দিয়ে আজকে আলোচনা আমি শুরু করব। তোমরা মনোযোগ দিয়ে কথা শোনো। যদিও বা কোর্স প্ল্যান তোমাদের প্রত্যেককেই ইতোমধ্যে গ্রুপে দেয়া হয়েছে, তবু এই কোর্স প্ল্যানটা আমি একটু আলোচনা করতে চাই। মনোযোগ দিয়ে কথা শুনবা। তোমরা যদি কোর্স প্ল্যানটা ভালো বুঝতে পারো তাহলে সরি, এই কোর্সে কি কি আছে তোমরা কিন্তু এ টু জেড খুব ভালোভাবে জানতে পারবা। সো কোর্স প্ল্যানের শুরুতেই দেখো লেকচার 1। লেকচার 1 এ কি নিয়ে কথা হবে? পার্টস অফ সেন্টেন্স। এটা গ্রামারের পার্ট, হ্যাঁ? মানে একটা সেন্টেন্সের বিভিন্ন অংশ, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, এগুলো আমরা শিখব। আচ্ছা, তোমরা যখন এই মুহূর্তে ক্লাসটি করতেছো, যদি পারো তোমাদের প্যারেন্টস বা তোমাদের বাবা অথবা মা কাউকে পাশে রাখো, তারা একটু জানুক যে এই কোর্সে কি থাকবে। আমরা পার্টস অফ সেন্টেন্সের উপর আমরা প্রথম ক্লাসটা করব। তার মানে এটার নাম্বার লেকচার 1। আসলে এটা লেসন 1, মানে এটা যে একটা ক্লাসেই শেষ হবে তা না, প্রয়োজন হলে আমরা দুইটা ক্লাস নিব। মানে আমরা প্রথমে শিখবো পার্টস অফ সেন্টেন্স, পার্টস অফ স্পিচ না, পার্টস অফ সেন্টেন্সেস শিখবো আগে। এরপর আমরা শিখবো ইউজ অফ মডেলস ইন আ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে আমরা কিভাবে মডেলের প্রয়োগ করব সেটা। আবারও দেখো ইউজ অফ মডেলস ইন আ সেন্টেন্স, তার মানে মডেলের ব্যবহারের উপর দুইটা ক্লাস। তার মানে আমরা শুধু বেসিকটা জানবো না, এখানে অনেক অ্যাডভান্স লেভেল অনেক কিছুই শিখবো। মানে শুধু ক্যান মানে পারা এইটুকু জানলেই হবে না, ক্যানের আরো অনেক ব্যবহার আছে, আমরা সেগুলো শিখবো। তারপর আমরা শিখবো ইউজ অফ ডিটারমিনার্স ইন সেন্টেন্স। ডিটারমিনার নাম শুনেই ভয় পেয়েও যেও না। ডিটারমিনার বলতে অনেক কিছু কি বোঝায়, যেমন তোমরা যে আর্টিকেলের ব্যবহার শেখো, কোথায় এ, কোথায় অ্যান, কোথায় দা, এটা একটা ডিটারমিনার। হ্যাঁ, আমি তো বলতাম ইউজ অফ আর্টিকেল, সবার বুঝতে সুবিধা হতো। ইউজ অফ ডিটারমিনার্স বলেছি, অনেকের বুঝতে একটু কঠিন হতে পারে। ডিটারমিনার কঠিন কিছু না, তোমরা এগুলো শিখবা। আচ্ছা, এই তিনটা ক্লাসের পরে আমরা যাব টেন্সের ব্যবহারে, কারণ লিখতে গেলে আমাদের টেন্স লাগবে। তো আমরা টেন্সের ব্যবহারে কি শিখব? আমরা প্রথমে শিখব প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, মানে একটা ক্লাস থাকবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের উপর। আমরা শিখব কাকে বলে, টেন্সটা চেনার উপায়টা কি, তার স্ট্রাকচার কি, ওই টেন্স ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করা শিখব। হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তার মানে পরের লেকচারে দুইটা টেন্স, তার মানে প্রতিটা ক্লাসে দুইটা করে টেন্স নিয়ে আলোচনা হবে। তারপর আমরা পাস্ট টেন্স শেষ হয়ে গেলে আমরা শিখবো কি ফিউচার টেন্স। ফিউচার টেন্সের ব্যবহার যখন শেষ হবে, মানে টেন্সের ব্যবহার শেষ হয়ে গেল। টেন্সের ব্যবহার শেষ করার পর আমরা শিখবো ভয়েস চেঞ্জিং, মানে কি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের ব্যবহার শিখব, কারণ তোমাদের প্যাসিভ ভয়েসেও বাক্য লেখার প্রয়োজন হবে। ভয়েস চেঞ্জিং শেখা শেষ হয়ে গেলে আমরা শিখব মেকিং সেন্টেন্সেস ইন প্যাসিভ ভয়েস, মেকিং সেন্টেন্সেস ইন প্যাসিভ ভয়েস, এর উপর দুইটা ক্লাস। তার মানে প্যাসিভ ভয়েসে আমরা কিভাবে বাক্য লিখব। তোমরা জুনিয়র হলেও তোমরা কিন্তু বাংলায় অনেক প্যাসিভ ভয়েস ব্যবহার করো। তোমরা কিন্তু বলো, তোমার মাকে বলো, মা কাজটা শেষ হয়েছে, মা হোমওয়ার্ক শেষ হয়েছে। জানো, এই যে হোমওয়ার্ক শেষ হয়েছে এটা কিন্তু প্যাসিভ ভয়েস। তাহলে তোমরা যে কথা বাংলায় বলতে পারো সে কথা ইংরেজিতে বলতে পারো না বা লিখতে পারো না, কেন? কারণ হচ্ছে এই টপিকগুলো সম্পর্কে ধারণা নেই। এগুলো আমরা শেখাবো তোমাদেরকে, একদম জিরো লেভেল থেকে আমরা শেখাবো। আচ্ছা, এরপর আমরা শিখবো হাউ টু মেক নাউন ফ্রেজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেটা আবার কি জিনিস? নিশ্চয়ই কঠিন কিছু লাগতেছে, নতুন কিছু লাগতেছে না। আমার কথা হলো, তোমরা যদি আমার কোর্সে এসে নতুন কিছু নাই শেখো তাহলে এই কোর্সে জয়েন করে লাভ কি? নিশ্চয় আমি এই কোর্সে এবিসিডি শেখাবো না, তোমাদের এমন কিছু শেখাবো যেগুলো তোমরা কম বোঝো, কম পারো কিংবা কম অনুশীলন করো, সেগুলোই তো শেখাবো। নাউন ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্স তৈরি, সেটা আবার কি রকম? কঠিন, কিন্তু আমি তোমাদেরকে ইনশাল্লাহ সহজ করে বুঝাতে পারবো, আশা করি, ভয় পাবা না। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখতে পারলে তোমরা বিশাল বড় বড় বাক্য লিখতে পারবা।
তারপরে আমরা শিখবো নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ ব্যবহার করে সেন্টেন্স তৈরি। দেখো, আমি যখন তোমাদেরকে ক্লোজ আর ফ্রেজের গল্প শোনাবো, তোমাদের প্যারেন্টসদের মধ্যেই অনেকে আছে যারা আটকে উঠতে পারে ভয়ে। কি ব্যাপার, আমার ছোট বাচ্চারে ক্লোজ ফ্রেজ শেখাবে? সে দায়িত্ব আমার। তোমাদের কাজ শুধু মনোযোগ দিয়ে ক্লাস করা, প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করা। শেখানোর পদ্ধতি যদি কেউ জানে, তাহলে একটা ক্লাস 4 এর বাচ্চাকেও সেগুলো শেখানো যায় যেগুলো এইচএসসি লেভেলে গিয়ে মানুষ শেখে। সম্ভব। তোমরা ভরসা রাখো, সেইটুকু কলা কৌশল আমার জানা আছে যা তোমাদেরকে শেখাতে পারবো। এরপরে আমরা শিখবো দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্স, বড় বড় বাক্য তৈরি করা যায় কিভাবে, সেগুলো আমরা শিখবো। লং সেন্টেন্স তৈরি করার কৌশল শেখার পর আমরা যাব আমাদের রিডিং স্কিল বৃদ্ধি করতে। আমরা রিডিং কম্প্রিহেনশন পড়ব। আমরা ছোট একটা প্যাসেজ নিব, সেটা আমরা ধরে ধরে প্রতিটা শব্দের মিনিং শিখবো, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, সেগুলো চিনবো। এইভাবে আমরা ধীরে ধীরে ছোট প্যাসেজ থেকে বড় প্যাসেজ পড়বো, তারপর আরো বড় প্যাসেজ পড়বো, তারপর বিশাল বড় স্টোরি পড়বো। এভাবে আমাদের রিডিং স্কিলকে আমরা বৃদ্ধি করব। আচ্ছা, সো রিডিং কম্প্রিহেনশনের উপর আমি এখানে ক্লাস রেখেছি কয়টা, 1 2 3, তিনটা। এরপরে আমরা কি শিখবো জানো, একটা প্যাসেজ পড়ে কিভাবে সেই প্যাসেজের শর্ট কোশ্চেন গুলোর উত্তর করতে হয়। একটা ছোট প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে কিছু থিমেটিক কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলোর উত্তর আমরা কিভাবে করব, প্যারাফ্রেজিং করে। প্যারাফ্রেজিং সেটা আবার কি, তোমাদেরকে শেখাবো আমি। হ্যাঁ, প্যারাফ্রেজিং এর মাধ্যমে প্রতিটা প্রশ্নের উত্তর তৈরি করা। তবে তোমরা সতর্ক থাইকো, আমার মাঝে মাঝে মনে হয়, সত্যি বলি, তোমরা যতটা সাহসী, তোমাদের তুলনায় সবার না, অনেকেরই বাবা মা ভয় পায় বেশি। এভাবে ভয় পায়, ভাবে হায় আল্লাহ আমার বাচ্চা কি পারবে এটা। অথচ তোমাদের কিন্তু কনফিডেন্স বেশি, আমি জানি। আমি যদি তোমাদেরকে শেখাতে পারি, সমস্যা কোথায়? সমস্যা আছে? Is there any issue? There is no issue. So ডিলিং হবে তোমাদের সাথে আমার। তোমরা তোমাদের প্যারেন্টসদেরকে অবাক করে দিবা যে কিভাবে শিখেছো এগুলো। এরপরে আমরা শিখবো সামারি রাইটিং, মানে বড় একটা প্যাসেজ আমরা পড়বো, পড়ে আমরা কি বুঝলাম সেটাকে ছোট্ট করে লিখবো। সামারি রাইটিং শিখবো আমরা। আচ্ছা, তাহলে কোনো গল্পের মূল বিষয়গুলো বা মূল ভাবগুলো নিয়ে সামারি লেখা হয়, এটাকে বলা হয় সামারি রাইটিং। আচ্ছা, তোমরা এটা ভালো দেখতে পাচ্ছ না আমি জানি, আমি আজকের আলোচনা যেখানে করব সেটা স্ক্রিন ভালো দেখতে পারবা। হোয়াট অ্যাবাউট প্যাসিভ ভয়েস, হোয়াট অ্যাবাউট অ্যাক্টিভ ভয়েস, এখানে আমি যা প্রয়োজন মনে করেছি সেগুলো রেখেছি। হ্যাঁ, তোমরা নিজেরা আমাকে পরামর্শ দিও না, বরং আমি যে পরামর্শ দিই সেটা একটু শোনো, কাজে লাগবে। সামারি রাইটিং এর পরে আসো অ্যাক্টিভ ভয়েসে। তো তোমার বাক্য লিখোই, আই ট্রাই সবসময় লিখো না, তোমাদের এখন কি শিখতে হবে, পেসিভ শিখতে হবে। সামারি রাইটিং শেখার পর আমরা শিখবো পার্সোনাল লেটার রাইটিং। মানে কি, বাবার কাছে কিভাবে চিঠি লিখবা, ভাইয়ের কাছে চিঠি লিখবা কিভাবে, বোনের কাছে কিভাবে চিঠি লিখবা, ঠিক আছে, মানে লেটার রাইটিং, পার্সোনাল লেটার রাইটিং। আচ্ছা, এরপরে আমরা শিখবো পার্সোনাল লেটার রাইটিং এর পরে আমরা যাব ফর্মাল লেটার রাইটিং বা অ্যাপ্লিকেশন রাইটিং। স্কুলের শিক্ষকের কাছে, প্রধান শিক্ষকের কাছে অ্যাপ্লিকেশন কিভাবে লিখবা, ঠিক আছে, মানে যেগুলো আমরা ফর্মাল লেটার বলি। আচ্ছা, এরপরে আমরা শিখবো রাইটিং লেটার টু দ্য এডিটর। মানে মনে করো তোমার একটা লেখা তুমি একটা জাতীয় পত্রিকায় ছাপাতে চাও, এখন পত্রিকার সম্পাদকের কাছে তোমাকে একটা চিঠি লিখতে হবে। ওই চিঠিটায় তোমার লেখার সংযোজন হবে, চিঠিটা তার কাছে পাঠাতে হবে ইংলিশে। কিভাবে পাঠাবা সেটা শিখবো আমরা। এখন তোমরা বলতে পারো আমাদের স্কুলের সিলেবাসে তো নেই। আরে বাবা, নেই তাতে কি, তোমাদের স্কুলের সিলেবাসে যা আছে ওটা শিখতে 7 দিন লাগবে। কয়দিন লাগবে? অনলি 7 days। বাট শুধু সিলেবাস শিখে তোমরা এই দুনিয়াতে টিকতে পারবা না, পারবা না, বললাম তো পারবা না। স্কুলের সিলেবাসে যা থাকে শুধু এইটুক শিখে যদি মনে করো তুমি ইংরেজি শিখে গেছো, তুমি বোকার জগতে আছো। তোমাকে স্কুলের সিলেবাসের চেয়েও এর বাইরেও অনেক কিছু শিখতে হবে। কোথায় শিখবা? আমার এখানে শিখবা।
আচ্ছা, সো রাইটিং লেটার টু দ্য এডিটর। আচ্ছা, রাইটিং লেটার টু দ্য এডিটরের পরে আমরা কি শিখবো দেখো, আমরা শিখবো ডায়ালগ রাইটিং, মানে সংলাপ। দুইজন মিলে আমরা কিভাবে সংলাপ করব সেই সংলাপ লিখবো, আমরা শিখবো। এরপরে আমরা শিখবো এসে রাইটিং, মানে কিভাবে তুমি রচনা লিখবা। হ্যাঁ, ভাবতে পারো যে রচনা তো আমি লিখতে পারি, পারার তো শেষ নেই। একটা রচনার ইন্ট্রোডাকশন জানো, সূচনা যেটাকে আমরা বলি, শুরুতে লিখি, ওইটার উপর অনেক কথা আছে। একটা সুন্দর ইন্ট্রো লেখার জন্য বেশ কলা কৌশল জানতে হয়, সেগুলো তোমাদেরকে শেখানো হবে। তারপর কিভাবে আমরা বডিতে প্যারাগ্রাফস গুলো সাজাবো সেগুলো শিখবো আমরা। আচ্ছা, এরপরে আমরা শিখবো এসে রাইটিং এর কনক্লুশন কিভাবে লিখতে হয় সেগুলো আমরা শিখবো। তারপর আমরা শিখবো আর্গুমেন্টেটিভ রাইটিং, সেটা আবার কি জিনিস? ডিবেট, বিতর্ক। তোমরা বলো না বিভিন্ন বিষয়ে ডিবেট করো না। আমি যদি বলি এখন বৃষ্টি হতে পারে, এখন তোমাদের মধ্যে একজন বলল না বৃষ্টি হবে না, এদের ডিবেট শুরু হলো। এই ডিবেট গুলো ইংলিশে কিভাবে লিখবা সেটা আমরা শিখব। তোমরা যারা এই মুহূর্তে আমার কথা না শুনে স্ক্রিনের লেখা বোঝা যায় কিনা এটা নিয়ে বেশ গবেষণা করতেছো, তাদের জন্য এক বালতি সমবেদনা জানাচ্ছি। আরে বাবা, আমি তো এখানে লিখবো না, তোমাদেরকে এটা দেখাচ্ছি, এটা হোয়াইট পেজ, তাই লেখা বুঝতে কষ্ট। তোমরা আমার কথা শোনো, তোমাদেরকে আমি এটা অলরেডি কি দিয়ে দিয়েছি, সুতরাং আমার মনোযোগ দিয়ে আমার কথা শোনো আগে। এরপর কি আছে? রিপোর্ট রাইটিং, প্রতিবেদন লেখা শিখবো আমরা। মনে করো তুমি জার্নালিস্ট, তুমি রিপোর্টার, কোন একটা বিষয়ের উপর রিপোর্ট লিখবা। কিরকম? তাহলে তোমার ক্লাসের মধ্যে কয়েকটা স্টুডেন্ট আছে যারা ক্লাসে প্রচুর ডিস্টার্ব করে, তাদেরকে নিয়ে এটা তুমি প্রতিবেদন লিখে হেডমাস্টার কাছে জমা দিবা। কাইন্ড অফ রিপোর্ট রাইটিং। আমরা এগুলো লেখা শিখবো ইংলিশে। ওকে, এরপরে আমরা শিখবো স্টোরি রাইটিং এবং কমপ্লিটিং স্টোরি। একটা গল্পের অর্ধেক দেওয়া আছে, অর্ধেক দেওয়া নেই, তোমাকে সেটা কমপ্লিট করতে হবে। আমরা সেই স্টোরি রাইটিং এবং কমপ্লিটিং স্টোরি শিখবো। এরপর আমরা শিখবো হাউ টু প্রিপেয়ার হ্যান্ড নোটস। তোমাদেরকে আমি এই কোর্সে শেখাবো কিভাবে প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা হ্যান্ড নোট করতে হয়। তোমার একটা বাংলা হ্যান্ড নোট থাকবে, একটা ইংলিশ হ্যান্ড নোট থাকবে, একটা ম্যাথমেটিক্স এর হ্যান্ড নোট থাকবে। কিভাবে হ্যান্ড নোট করবা সে পদ্ধতিটা এই কোর্সে আমি যুক্ত করেছি, তোমরা শিখবা। এরপরে লেকচার 40 তে গিয়ে আমরা কি করব? লেকচার 1 থেকে 39 রিভিশন দিব। মানে লেকচার 1 থেকে 39 পর্যন্ত লেকচারে আমরা যা যা পড়েছি, যা যা আলোচনা করেছি, গ্রামার, রাইটিং, ভোকাবুলারি, সেগুলো আমরা রিভিশন দিব। আচ্ছা, তো এই 40টা ক্লাস ছাড়াও এই কোর্সে কি কি থাকবে দেখো। এই কোর্সে থাকবে বেসিক ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি ডেভেলপমেন্ট। তোমাদেরকে আমরা প্রতিটা ক্লাসেই ভোকাবুলারি দিব, আজকে থেকেই শুরু করব। সো প্রতিটা ক্লাসে আমরা ভোকাবুলারি দিব, 30টি করে ওয়ার্ড দিব। তার মানে 40টা ক্লাসে তোমরা 1200 ওয়ার্ড, 1200 ওয়ার্ড ইউ ক্যান লার্ন। বুঝতেছো? 1200 ইংরেজি শব্দ তোমরা শিখবা এই কোর্সে। তোমাদের প্রতি ক্লাসে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক বেস প্র্যাকটিস থাকবে, আর বিভিন্ন গ্রুপের বিভিন্ন টপিকের জন্য আমরা তোমাদেরকে পিডিএফ শীট দিয়ে দিব। ঠিক আছে? প্রতি 5টা ক্লাস হয়ে যাওয়ার পর তোমাদের একটা করে সলভ ক্লাস হবে। ওই সলভ ক্লাসে 5টা অথবা তোমাদের প্রয়োজন বুঝে 10টা ক্লাস হওয়ার পর একটা সলভ ক্লাস দিব। তোমরা ওই ক্লাসে শুধু প্রশ্ন করবা, যার যেখানে অসুবিধা হয়েছে বুঝতে, কোথায় কি, সেগুলো আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছো? সো আমাদের কোর্সে এই হচ্ছে ডিটেইলস বিষয়গুলো। ক্লাসগুলো হবে কি কি বার? ক্লাসগুলো হবে শুক্রবার, শনিবার এবং বুধবার। ক্লাস শুরু হবে রাত 8টায়। তাহলে 3 দিন করে ক্লাস চলবে, আমাদের লাইভ ক্লাসগুলো চলবে শুক্র, শনি এবং বুধবার। সো কোনো কারণে যদি দেখো যে বা আমরা দেখি যে আমরা একটা ক্লাস নিতে পারতেছি না, আমরা তোমাদেরকে জানিয়ে দিব যে আজকে ক্লাসটা নিতে পারতেছি না, কিন্তু তোমাদের এই 3টা দিন একটু ফ্রি রাখতে হবে রাত 8টার পরের সময়টুকু। ওকে, সো তোমাদের কোর্স সম্পর্কে এতটুকুই ছিল আমার জানানোর। এখন যদি আমরা কোর্স প্ল্যান অনুযায়ী লেকচার 1-এ চলে যাই, তো আমাদের লেকচার 1-এ আসলে কি আছে?
আমাদের লেকচার 1-এ আছে কি? লেকচার 1-এ আছে পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের বিভিন্ন অংশ, সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা কথা বলবো পার্সন নিয়ে। হ্যাঁ, তো চলো আমরা আজকের ক্লাস শুরু করে দেই। আজকের টপিক নিয়ে আমরা আলোচনা করি এখন। তোমরা আমাকে জানিয়ে দাও যে এখন কি তোমাদের লেখা দেখতে অসুবিধা হচ্ছে? মোটেও মনে হয় তো না। আচ্ছা, যদি কেউ মনে করো এখনো লেখা দেখতে অসুবিধা কিংবা মোটামুটি, বুঝতে হবে তার ইন্টারনেট ইস্যু আছে, তার দুর্বল ইন্টারনেট। যে ক্লিয়ারলি দেখতে পারে না তার মানে তার ইন্টারনেট দুর্বল। ওকে, এবার তোমাদের কাছে আমার একটা চাওয়া, আননেসেসারিলি মানে অপ্রয়োজনীয় ভাবে কেউ চ্যাট বক্সে একটা ওয়ার্ডও লিখবা না। কথা শুনবা, না বুঝলে প্রশ্ন থাকলে তখন লিখবা। এছাড়া অপ্রয়োজনীয় ভাবে তোমাদের একটা ওয়ার্ডও আমি চ্যাট বক্সে দেখতে চাই না। তাতে কি হবে? তোমাদের মনোযোগ নষ্ট হবে। সো তোমরা আর কিছু লিখবা না। ইভেন এখন ওকে লিখারও দরকার নেই। যে দেখতে পাও না সে লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো। দেখতে না পাওয়ার ইস্যুটা আমাদের এখান থেকে না, এটা তোমাদের ওখান থেকে। ওকে, তাহলে আমরা কথা বলবো। দেখো, আজ আমরা কথা বলবো দুইটি বিষয় নিয়ে। এক হলো পার্সন, আরেকটি হচ্ছে পার্টস অফ সেন্টেন্সেস, নট পার্ট অফ স্পিচ। পার্টস অফ সেন্টেন্সেস, একটা বাক্যের বিভিন্ন অংশ থাকে, সেই অংশগুলোর নাম কি আমরা জানবো, এবং পার্সন সম্পর্কে আমরা ডিটেইলস একটা ধারণা নিব। তাহলে চলো, তোমরা অবশ্যই তোমাদের খাতা কলম রেডি করে নেবা। দ্যাট মিন্স ইউ শুড বি রেডি উইথ ইউর পেন অ্যান্ড পেপার। প্রথমে আসো পার্সন নিয়ে কথা বলি। পার্সনকে বাংলা দিয়ে বুঝতে যেও না, ইংলিশকে ইংরেজিতেই বোঝো। পার্সন মানে বলা হয় পুরুষ, পার্সন মানে বলা হয় ব্যক্তি, কিন্তু আমরা পার্সনকে ইংরেজিতেই বুঝবো। আচ্ছা, প্রথমত পার্সন কয় ধরনের? পার্সন হলো 3 ধরনের। সুন্দর করে খাতায় লিখে নাও গুছিয়ে। পার্সন 3 ধরনের। 3 ধরনের পার্সন আমরা দেখতে পাই। নাম্বার 1, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, ওকে, বাংলায় বলে প্রথম পুরুষ, কিন্তু আমি বাংলা লিখবো না, আমরা ইংরেজিটা ইংরেজি দিয়েই শিখবো। ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করি? দেখো, আই এবং উই, এই দুইটাকে আমরা ফার্স্ট পার্সন মনে করি, মানে আমি এবং আমরা। সেকেন্ড পার্সন কারা? দেখো, আমরা সেকেন্ড পার্সন হিসেবে মনে করি ইউ কে। ইউ হলো সেকেন্ড পার্সন। এন্ড দেন থার্ড পার্সন। থার্ড পার্সন, থার্ড পার্সন কি? থার্ড পার্সন হচ্ছে বেসিক্যালি এই দুইটা বাদে সবগুলো থার্ড পার্সন, অর্থাৎ ফার্স্ট এন্ড সেকেন্ড বাদে বাকি সব থার্ড পার্সন। মনে রাখবে যে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে বাকি যা থাকে সবই হবে থার্ড পার্সন। There are 3 kinds of person. There are 3 kinds of person. Number 1, first person, I and we. Second person, only you. And finally, third person, first and second বাদে বাকি সব থার্ড পার্সন। এ হলো পার্সন 3 ধরনের। এখন দেখো, শুধু আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে, এতটুকু জানলেই হবে না, এগুলো আরো অনেক ব্যবহার আছে না, সেটাও জানবো। তাহলে ফার্স্ট আর সেকেন্ড বাদে যদি সবাই থার্ড পার্সন হয়, তার মানে আমি যদি বলি হি, দেখো হি কি এখানে আছে? নেই, তার মানে হি থার্ড পার্সন। শি থার্ড পার্সন। ইভেন তোমার নাম,
ধরো তোমার নাম হচ্ছে কি আসিফ, তোমার আসিফও থার্ড পার্সন। আমার নাম রানা, এটাও থার্ড পার্সন। আমার হাতে একটা কলম আছে, পেন, এটাও থার্ড পার্সন। আমি যদি বলি দে, দে মানে তারা, এটাও থার্ড পার্সন। অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড বাদে যত নাউন, যত প্রোনাউন আছে সবই হলো থার্ড পার্সন। এখন এগুলোর উপর কথা আছে, জানতে হবে। চলো আমরা সেগুলো জেনে নেই। আমার বিশ্বাস তোমাদের এতক্ষণ লেখা শেষ হয়ে গেছে। যারা একদম লিখতে পারো না, হাতের লেখা হ্যান্ড রাইটিং খুবই স্লো, তারা অবশ্যই কারো হেল্প নিবা, কিংবা পরবর্তীতে ভিডিও লেকচার পজ করে মানে থেমে থেমে তোমাকে খাতায় তুলতে হবে। আমি চাইলে এগুলোর পিডিএফ শিট দিতে পারি, তোমরা হয়তো খুশি হবা, তোমাদের প্যারেন্টসরাও খুশি হবে। কিন্তু আমি যদি সবকিছুর পিডিএফ শিট দিয়ে দেই, তোমরা নিশ্চিত থাকো তোমরা এই কোর্স থেকে কিছুই শিখতে পারবে না। এগুলো তোমাদেরকে খাতা কলমে লিখতে হবে। কোর্স শেষে তোমাদের খাতাটা যেন একটা ভালো মানের ইংলিশ বুক হয়, তাহলে তোমরা এই কোর্স থেকে বেনিফিটেড হবা, অন্যথায় না, নিশ্চিত থাকো। তোমাদের কাছে নিশ্চয় অনেক বই আছে, আর বইয়ের সবকিছু নিশ্চয় তুমি জানো না। কারণ কি? কারণ বইয়ের কাজ তো বইয়ে আছে, তোমার মাথায় তো নেই। সো তোমাকে লিখতে হবে খাতায়, তাহলে সব শিফট হবে কোথায়? মাথায়। এজন্য লিখতে হবে। আর হ্যান্ড রাইটিং সুন্দর হওয়া চাই। এবার আমরা এই পার্সনের বিভিন্ন ব্যবহারগুলো জানবো। তোমরা লিখো এভাবে, আমার সাথে লিখো। এটা সলভ করবো আমরা, হ্যাঁ? লিখবা সাবজেক্ট, এখানে লিখবা অবজেক্ট, লিখো অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট। আচ্ছা, এরপরে লিখবা পজেসিভ, পজেসিভ। ওকে, লিখবো যে পজেসিভ। আরেকটা লিখবা রিফ্লেক্সিভ। আগে লিখো, আমি সব বুঝাবো তোমাদেরকে। পজেসিভ কি, রিফ্লেক্সিভ কি, সাবজেক্ট কি, অবজেক্ট কি, তোমরা সবই চিনবা। তাহলে 4টা লাইন হবে, হ্যাঁ? সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, রিফ্লেক্সিভ। অবজেক্টিভ লিখতে পারো চাইলে, সমস্যা নেই, এভাবে লিখলেও হবে। তার মানে দেখো, এই যে আমরা বললাম আই, এই আই মানে কি? আই মানে হচ্ছে কি আমি, অথবা আই মানে আমারও হতে পারে। এই আই কে বলা হয় সাবজেক্ট। তার মানে আই বাক্যের সাবজেক্টের কাজ করে। আর যখন তোমরা লিখবা মি, মি মানে কি? মি মানে হচ্ছে আমাকে। এই মি কে বলা হয় বাক্যের অবজেক্ট। আচ্ছা, এবার আসো, লিখবা মাই, এরপর লিখবা মাইন, এর অর্থটা লিখবা আমার, আমার। মাই আর মাইনের মধ্যে একটা পার্থক্য আছে, আমি শেখাবো, আগে এটুকু লিখে নাও। মাই মানেও আমার, মাইন মানেও আমার। আচ্ছা, এরপর এখানে লিখবা রিফ্লেক্সিভে লিখবা মাইসেলফ, মাইসেলফ মানে আমি নিজেই, মানে আমি নিজে একটা কোনো কাজ করি, সেটা হচ্ছে মাইসেলফ। তাহলে আই বাক্যের সাবজেক্টের কাজ করে, মি কে বলা হয় অবজেক্ট, মাই এবং মাইন কে বলা হয় পজেসিভ, মাইসেলফ কে বলা হয় রিফ্লেক্সিভ। এবার লিখবা উই, উই কে বলা হয় সাবজেক্ট, উই অর্থ হলো আমরা। এবার লিখো আস, আস মানে আমাদেরকে,
আজকে বলা হয় বাক্যের অবজেক্ট। এবার লিখবা আওয়ার অথবা আওয়ার্স। এই আওয়ার বা আওয়ার্স মানে হলো আমাদের। আওয়ার মানেও আমাদের, আওয়ার্স মানেও আমাদের। এখানে লিখবা ourselves। ourselves মানে কি হবে তাহলে? আমরা নিজেরা। আমরা নিজেরা। আমরা নিজেরা। তো বলো না যে আমরা নিজেরা এটা করেছি, সেটা হলো ourselves। এবার লিখবা ইউ। ইউ মানে তুমি বা তোমরা। ইউ হলো বাক্যের সাবজেক্ট। যদি আমি এখানে লিখি ইউ, দেখো ইউকে সাবজেক্ট বলা হয়, আবার ইউ হলো অবজেক্টেরই কাজ করে। যখন ইউ অবজেক্টের কাজ করে তখন ইউ মানে হচ্ছে তোমাকে বা তোমাদেরকে। এবার আসো ইয়োর অথবা ইয়োর্স। এই ইয়োর বা ইয়োর্স এর বাংলা মিনিং হচ্ছে তোমার বা তোমাদের। এই ইয়োর বা ইয়োর্স কে বলা হয় পজেসিভ। এবার যদি আমি লিখি yourself, yourself বা yourselves ও হতে পারে। yourself মানে তুমি নিজে। তারপর আসো হি মানে সে, আর হিম মানে তাকে। হিজ অথবা হিজ, তোমার দুইটাই লিখবা, হ্যাঁ দুইবার লিখবা, মানে হচ্ছে তার। আর এখানে লিখবা হিমসেলফ। হিমসেলফ মানে সে নিজে। শি, শি মানেও সে, কিন্তু শি দ্বারা একজন নারীকে বুঝায়, আর হি দ্বারা একজন পুরুষকে বুঝায়। শি এর অবজেক্ট হচ্ছে হার। হার মানে তার। আচ্ছা, এর পজিটিভ হচ্ছে দুইটা, হার অথবা হার্স। এটা মানেও তার। আর এইখানে হার মানে তার না লিখে লিখবা তাকে। আমি এগুলো বুঝাবো, আগে লিখো। এরপর লিখবা হারসেলফ। হারসেলফ মানে সে নিজে। এবার লিখো দে। দেখবো কার আগে দ্রুত লেখা হয়। দে মানে তারা। এখানে লিখবা দেম। দেম মানে তাদেরকে। আর এখানে লিখবা দেয়ার অথবা দেয়ার্স, মানে হচ্ছে তাদের। আর এখানে লিখবা themselves। themselves মানে তারা নিজেরা। লেখা শেষ হলে তোমার কমেন্ট বক্সে লিখবা ডান। সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, রিফ্লেক্সিভ। ওকে, এখন আসো আমরা এগুলো দিয়ে আসলে কি করব। তো
থ্যাংক ইউ। আমরা এগুলো আসলে কি করব আমরা সেটা এখন জানবো। তোমাদের কাজ প্রথমত এগুলো অর্থ শিখে নেয়া। তুমি যেন বলতে পারো আই মানে আমি, মি মানে আমাকে, আর মাই বা মাইন মানে আমার। এটা যেন তোমরা বলতে পারো, এটা হলো প্রথম কাজ। আচ্ছা, দ্বিতীয় কাজ হলো তোমরা যেন বলতে পারো আই বাক্যের সাবজেক্ট, আর মি কে বলা হয় অবজেক্ট, মাইসেলফ কে বলা হয় রিফ্লেক্সিভ, আর মাই বা মাইন কে বলা হয় পজিটিভ। তোমরা যেন এটা বলতে পারো। এখন তোমরা বলবা যে স্যার এখানে হার অবজেক্টের কাজ করে, আবার হার তো পজিটিভেরও কাজ করে, তাহলে আমি কিভাবে বুঝবো কোন হার অবজেক্ট আর কোন হার পজিটিভ? তাই তো, আমি এটা বুঝাবো। তো তোমাদের কাজ মিনিং শেখা এবং কোনটা কোন ফর্মের কাজ করে সেই ফর্মগুলোকে শিখে নেবা। এটা হলো দুইটা কাজ। আচ্ছা, এবার এখানে আমার একটু কাজ আছে। আমার কাজটা হলো তোমাদেরকে বুঝিয়ে দেয়া যে মাই আর এই মাইন, এই আওয়ার আর এই আওয়ার্স, ইয়োর আর এই ইয়োর্স, এদের মধ্যে পার্থক্যটা কি আমরা এই পার্থক্যটা আগে জানবো। হ্যাঁ, পার্থক্য জেনে তারপর আমি তোমাদেরকে আরো কিছু ইনফরমেশন দিব। তোমরা সুন্দর করে এবার খাতার তালিকা করো, লিখবা পজিটিভ অ্যাডজেক্টিভ, এভাবে লিখো। আর এইখানে লিখবা পজিটিভ প্রোনাউন। জাস্ট দুইটা তোমরা লাইন করবা, পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস পজিটিভ প্রোনাউন। আচ্ছা, এবার দেখো তোমাদের নিশ্চয় মনে আছে তোমরা পজিটিভ অ্যাডজেক্টিভে লিখেছো কি মাই। মাইকে বলা হয়, দুইটার নামই পজিটিভ, মাইও পজিটিভ মাইনও পজিটিভ, কিন্তু আমরা এখন সুস্পষ্ট করে জানলাম মাইকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ আর মাইনকে বলা হয় পজিটিভ প্রোনাউন। কেন পজিটিভ প্রোনাউন বলে তার কারণ আমরা জানবো একটু পরে, আগে এটা লিখে নাও। তারপর আওয়ার কে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ আর আওয়ার্স কে বলা হয় পজিটিভ প্রোনাউন। ইয়োর কে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ আর ইয়োর্স কে বলা হয় পজিটিভ প্রোনাউন। হিজ কে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার হিজ কেই বলা হয় পজিটিভ প্রোনাউন। হার কে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার হার্স কে বলা হয় পজিটিভ প্রোনাউন। দেয়ার কে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ আর দেয়ার্স কে বলা হয় পজিটিভ প্রোনাউন। তাই না? আরো অনেক আছে, ইট আছে, ওয়ান আছে, আমরা শিখবো গুলো পরে। এটাকে লিখবা। লেখার পর তোমরা আমার মতো করে লিখো, এখানে একটা রেখা টানো লম্ব দিয়ে লিখবা প্লাস নাউন। আগে লিখো তারপর বুঝাবো। আর এইখানে লিখবা প্লাস নো নাউন, লিখে নাও। তার মানে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, তোমরা যখন এগুলো কোনো সেন্টেন্সে ব্যবহার করবে তখন এদের পরে একটা নাম বা একটা নাউন থাকবে। কিন্তু মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স যখন ব্যবহার করবে তখন তাদের পরে কোনো নাউন থাকবে না। বুঝুনি, তাই তো? দেখো, আমি যদি তোমাকে বলি যে দিস ইজ মাই অথবা মাইন পেন, এটি আমার কলম,
তুমি কোনটা নিবা? দেখো পেন একটা নাম না, এই নামকেই বলা হয় নাউন। তো যখন দেখবা নাউন আছে, নাউন থাকলে কি তোমার মাইন্ড নেওয়া যাবে? যাবে না, কারণ মাইনের পরে তো কোনো নাউন বসবে না। কিন্তু এখানে তো নাউন আছে, যেহেতু নাউন আছে তাহলে আমরা মাইন নিব না, আমরা কি নিব বলো? মাই। কারণ আমরা জানি মায়ের পরে নাউন থাকে। তাহলে আমি এখন মাই আর মাইনের মধ্যে কি নিব? মাই। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এখন যদি আমি লিখি দিস পেন ইজ মাই অথবা মাইন, এই কলমটি আমার। তোমার বলো তো এবার কি লিখতে হবে? দিস পেন ইজ মাই অর মাইন। তোমার দেখতে পাচ্ছ, যদি তুমি মাই নাও তাহলে মাইয়ের পরে তোমার একটা নাউন থাকতে হবে, কিন্তু যদি তুমি মাইন নাও তাহলে মাইনের পর কোনো নাউন থাকবে না। তো দেখো আমার এরপরে তো এরকম কোনো নাউন নেই, তাহলে আমি কি করব? আমি নিশ্চয় মাইন নিব। তার মানে আমার কারেক্ট আনসার হচ্ছে মাইন। দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা বলতে পারো তাহলে হিজ নিয়ে কি করবে? হিজ তো দুটো একই রকম। একই রকম হতেই পারে। আমি যদি বলি দিস ইজ হিজ পেন, এটা তার কলম। এখন হিজ কি এটা নাউন না? নাউন। নাউনের সামনে যখন হিজ বসবে তখন হিজের নাম আমরা বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ। নাউনের সামনে বসলে অ্যাডজেক্টিভ হবে। এখন যদি বাক্যটা এভাবে লিখি, দিস পেন ইজ হিজ, এই কলমটি তার, এইখানে হিজকে কি বলবো? দেখো এরপরে কিন্তু কোনো নাউন নেই, তাহলে কি বলবো? ওর নাম হবে পজিটিভ প্রোনাউন। ঝামেলা মিটে গেল। তাহলে হিজের পরে নাউন থাকলে ওর নাম পজিটিভ অ্যাডজেক্টিভ বলবা, আর নাউন না থাকলে পজিটিভ প্রোনাউন বলবা। ক্লিয়ার? সো এই চারটা তোমাদের শিখতে হবে। এখন যদি বলি দিস বুক ইজ, এই বইটা হার অথবা হার্স, এর মধ্যে তোমাদেরকে যে কোনো একটি নিতে হবে। কোনটা নিবা? দেয়ার ইজ নো নাউন, কোন নাউন নেই, তাহলে হার আর হার্স এর মধ্যে কি নিবা? দেখো কেন হার নিবা? তুমি যে এখানে খেয়াল করো, তোমরা লক্ষ্য করো, আমি এখানে লিখছি দিস বুক ইজ হার অথবা হার্স। তোমরা কি হার নিতে পারবা? পারবা না তো, কারণ হার নিতে গেলে তারপর এটা কি থাকতে হবে? নাউন। কিন্তু আমার এখানে ড্যাশের পরে কি কোনো নাউন আছে? কোনো তো নাউন নেই, তাহলে কি হার হবে না? তো তোমাকে নিতে হবে হার্স, কারণ হার্সের পরে কোনো নাউন থাকে না। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমাদের আরেকটা পরীক্ষা নিয়ে দেখি তোমরা কেমন পারো। এবার আমি লিখলাম যে দিস বুকস, এই বইগুলো আর দেয়ার অথবা দেয়ার্স, এই বইগুলো তাদের। তাহলে এখানে কি বসাবো? দিস বুকস আর দেয়ার অথবা দেয়ার্স, এই বইগুলো হলো তাদের। দেখো এদের পরে কিন্তু কোনো নাউন নেই, আর যখন কোনো নাউন থাকবে না তখন তোমরা কি নিবা? দেয়ার্স। এখন যদি আমি বলি দিস আর দেয়ার অথবা দেয়ার্স বুকস, যদি আমি এরকম একটা নাউন রাখি তাহলে তখন তোমাকে নিতে হবে কি? দেয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমাদের এখন কাজ কি? তোমাদের কাজ হলো আমি যে চার্টটা দিলাম তোমরা যেন আগামী ক্লাসে এই চার্টটা শিখে নিতে পারো। তোমরা যেন বলতে পারো কোনটা সাবজেক্ট, কোনটাকে অবজেক্ট বলা হয়, কোনটার নাম পজিটিভ অ্যাডজেক্টিভ, কোনটার নাম পজিটিভ প্রোনাউন, আর কাকে বলা হয় রিফ্লেক্সিভ। আমি যদি জিজ্ঞেস করি যে বলো তো আই এর অবজেক্ট কি, যেন বলতে পারো মি। যদি বলি মি এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি, যেন বলতে পারো মাই।
আর যদি বলি পজেসিভ প্রোনাউন কি, যেন বলতে পারো মাইন। যদি বলি রিফ্লেক্সিভ কি, যেন বলতে পারো মাইসেলফ। এক্সাম্পল চাও? এখনো অনেক পদ বাকি আছে, তোমাদের কাজ হলো শুধু সেগুলো শিখে নেয়া, এরপর ওগুলো সেন্টেন্সে প্রয়োগ করব ধীরে ধীরে আমরা। সো পার্সন বলতে আমরা শুধু 3 ধরনের পার্সন জানলে হবে না, এগুলো শিখতে হবে। তোমাদেরকে একটা পরামর্শ দেই, আমি তোমাদেরকে যা শেখাই তোমরা সেটা শেখো। তোমরা আমাকে পরামর্শ দিও না যে আপনি এটা শেখান। আমি এতটুকু জানি তোমাদেরকে কি শেখাতে হবে। সো আমি যা শেখাতে চাই সেভাবে শেখো, তারপর দেখো কোর্স শেষে ভালো একটা আউটপুট পাবা। এখন আমরা কি করব? এখন আমরা শিখব পার্টস অফ, দেখো, সেন্টেন্সেস, মানে একটা বাক্যের বিভিন্ন অংশ, এর সাথে আমরা পরিচিত হব। পার্টস অফ সেন্টেন্সেস, বাক্যের বিভিন্ন অংশ, সেটা কি রকম দেখো, দেখলেই বুঝবা। একটা বাক্যে কি কি থাকে আমরা সব বুঝবো। তোমরা আমাকে ফলো করো, আমি কি লিখি সেটা আগে দেখো, বোঝো, তারপর লিখবা, এখন না। তোমরা একটু পরে লিখবা। আমি লিখলাম ভার্ব, এখানে ব্র্যাকেটে দিলাম ক্রিয়া অথবা কাজ, মানে যা দ্বারা কাজ করা বোঝায় সেটাই তো ভার্ব না? যেমন আমি খাই, খাওয়া একটা ভার্ব। আমি গান গাই, গাই একটা ভার্ব। আমি সাঁতার কাটি, সাঁতার কাটা একটা ভার্ব। সেটাকে আমি লিখে নিলাম। তারপর দেখো আমি কি করি, তোমরা আগে অবজার্ভ করো। হুম 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 এখন তোমরা আমার সাথে লিখবা। এখানে লিখবা কে অথবা কারা, লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দাও। তারপর লিখবা সাবজেক্ট, লিখে নাও, আমি বুঝাবো এটা তোমাদেরকে, দ্রুত লিখবা। এখানে লিখবা কি অথবা কাকে, কোশ্চেন মার্ক দাও, দিয়ে লিখবা অবজেক্ট। এরপর এখানে লিখবা কি কিভাবে, লিখে প্রশ্নবোধক চিহ্ন দিবা। তারপর লিখবা অ্যাডভার্ব অফ ম্যানার, সব বুঝাবো, আগে লিখে নাও। এখানে লিখবা কোথায়, এখানে লিখবা অ্যাডভার্ব অফ প্লেস, এখানে লিখবা কখন, তারপর দিবা অ্যাডভার্ব অফ টাইম, এখানে দিবা কেন, আর এখানে লিখবা অ্যাডভার্ব অফ রিজন। নিচের দুটো ফাঁকা রাখো, দুটো পরে আসবো আমরা। ডান? তোমার লেখা শেষ হলে কমেন্ট বক্সে ডান লিখবা। ওকে, এবার আমরা বুঝো। তার মানে আমরা বুঝলাম
একটা বাক্যে শুধু সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, বিভিন্ন রকমের অ্যাডভার্বিয়ালস বা অ্যাডভার্ব থাকে। সেই অ্যাডভার্বগুলোর আবার ভিন্ন ভিন্ন নাম, তাই না? কারো নাম অ্যাডভার্ব অফ ম্যানার, কারো নাম অ্যাডভার্ব অফ প্লেস, আবার কারো নাম অ্যাডভার্ব অফ টাইম, আবার কারো নাম অ্যাডভার্ব অফ রিজন। এরা থাকে বাক্যে, এটা আমরা জানলাম যে এরা থাকে। ধরো তুমি একটা স্কুলে ভর্তি হবা, এখনো স্কুলে যাওয়া নেই, কারণ আমি তোমাকে গল্প বললাম যে তোমার স্কুলে কিছু বন্ধু থাকবে, ওদের নাম হচ্ছে আসিফ, রাজীব, রুবাই, তন্ময়, তানিয়া, নাফিসা, মায়েশা। তুমি শুধু নাম শুনেছো, বাট কাউকে তো চেনো না। এখন তোমার কাজ হবে কি, স্কুল ভিজিট করে ওদের সাথে পরিচিত হওয়া। সো আমরা এদের সাথে আগে এদের নাম জানলাম, এখন আমরা এদের পরিচয় নিব, পরিচিত হব। তোমরা এখন কিচ্ছু লিখবা না, শুধু আমার কথা শুনবা, একদম কিছু লিখবা না, জাস্ট আমার কথা শোনো। হ্যাঁ, লিসেন টু মি। কি আছে, আমি একটা বাক্য লিখবো, দেখো। He drinks water every morning. দেখো এই বাক্যটাকে বোঝো একটু। প্রথমে আমরা ভার্ব খুঁজবো, ভার্ব কোনটা, যা দ্বারা কাজ করা বোঝাটাই ভার্ব। তাহলে এখানে ভার্ব কোনটা, ভার্ব হলো ড্রিঙ্ক, পান করা। আচ্ছা, এখন এই ভার্বকে তোমার না লিখে আমার কথা শোনো আগে। আমি যদি এই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে যাকে পাবো তাকে বলা হয় বাক্যের সাবজেক্ট, মানে যে কাজটা করে। দেখো আমি যদি বলি কে ড্রিঙ্কস করে, মানে কে পান করে, উত্তর আসে কি, হি, সে। আমি তো এখন এখানে হি না লিখে আমি যেটা নাম লিখতাম যে রাকিব ড্রিঙ্কস ওয়াটার। এখন যদি প্রশ্ন করি কে পানি পান করে, কে পান করে, উত্তর কি আসে, রাকিব। তো এই যে কে অথবা কারা, এটা দিয়ে যদি তুমি ভার্বকে প্রশ্ন করো, উত্তর হিসেবে সাবজেক্ট চলে আসবে। তুমি ধরো প্রশ্ন করেছো কে পান করে, রাকিব বলতেছে বস আমি পান করি, তার মানে রাকিব হচ্ছে সাবজেক্ট। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাও সেটা হলো বাক্যের সাবজেক্ট। এখন ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে, কি অথবা কাকে। কি পান করে, উত্তর হচ্ছে ওয়াটার, পানি। এই ওয়াটার হচ্ছে অবজেক্ট, এটাকে বলা হবে কি, অবজেক্ট। এখন যদি বলি কখন পানি পান করে, কখন, বলো, এই বলো কখন পানি পান করে, তাহলে কি হবে বলো, এভরি মর্নিং, প্রত্যেক সকালে। দেখেছো, তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে আমরা কি পেলাম, এভরি মর্নিং, প্রতিদিন সকালে। এই কখন দিয়ে যখন প্রশ্ন করবা ভার্বকে, উত্তর হিসেবে যা পাবা ওইটার নাম সাবজেক্টও না, ওটার নাম অবজেক্টও না, সেটা একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালস, এবং তাকে বলা হবে অ্যাডভার্ব অফ টাইম। টাইম মানে কি, সময়, সময় কি বোঝায়, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে রাকিব ড্রিঙ্কস ওয়াটার এভরি মর্নিং, সাবজেক্ট কে, রাকিব। তোমরা এখন লিখতে পারো ভার্ব হলো ড্রিঙ্কস, ওয়াটার হলো অবজেক্ট, আর এভরি মর্নিং হচ্ছে অ্যাডভার্বিয়ালস বা অ্যাডভার্ব অফ টাইম। এভাবে তোমরা একটা ভার্বকে প্রশ্ন করে করে বাক্যের সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এগুলো খুঁজে খুঁজে বের করতে পারো।
আচ্ছা, এবার চলো আমি তোমাদেরকে আরো কিছু সেন্টেন্স দেখাই। তোমরা লিখে নাও, লেখা শেষে কমেন্ট বক্সে ডান লিখবা। এবার আমি লিখে দিলাম I gave, অথবা আমি বললাম we gave him a book, আমরা তাকে একটি বই দিলাম। We gave him a book. So look at the sentence. At first, you have to find out the verb of the sentence. এখানে বাক্যের ভার্ব হলো gave, কারণ দেয়া তো একটা কাজ, যা তুমি হাত দিয়ে করো, নাক দিয়ে করো, চোখে করো, কানে করো, তাই হলো কাজ। তো দেয়া তো একটা কাজ, এই কাজটাই ভার্ব। তার মানে gave হলো আমার কি ভার্ব, ভি ফর ভার্ব। আচ্ছা, এবার যদি আমি ভার্বকে প্রশ্ন করি কারা দিয়েছিল, বইটা যে দিল কে দিল, কারা দিল, এই যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাও সেটা হলো বাক্যের সাবজেক্ট। তার মানে এই উই হলো বাক্যের কি সাবজেক্ট। এখানে কারা দিয়ে প্রশ্ন করতে হবে, কারণ আমরা, কে দিল আমরা দিলাম, কারা দিল আমরা দিল, তাহলে এই উইটা হলো বাক্যের কি সাবজেক্ট। এখন যদি প্রশ্ন করি ভার্বকে যে আমরা কাকে দিলাম, কাকে, উত্তর আসে হিম। এই হিম একটা অবজেক্ট। এখন আমি যদি প্রশ্ন করি আমরা কি দিলাম, কি দিলাম, উত্তর হলো একটা বই। আর তোমরা জানো কি দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পাওয়া যায়। কাকে দিলাম, তাকে, হিম, এই জন্য হিম হলো অবজেক্ট। কি দিলাম, একটি বই, এই কি দিয়ে প্রশ্ন করার কারণে এটাও হলো অবজেক্ট। তার মানে এই বাক্যে অবজেক্ট কয়টা হলো দেখো, দুইটি অবজেক্ট হলো। ভিন্ন ভিন্ন নাম আছে এদের, আমরা শিখবো সেগুলো আরো পরে। এখন আমরা জানলাম এই বাক্যের সাবজেক্ট আছে একটা, ভার্ব আছে, অবজেক্ট আছে কয়টা, দুইটা। তোমরা কি বুঝতেছো? বুঝলে একটু চ্যাট বক্সে কমেন্ট বক্সে ইয়েস লিখো। আচ্ছা, এবার আমি দেখো আরেকটা বাক্য লিখবো। এবার আমি লিখলাম হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। সো এখানে কে ঢাকায় বাস করে, হি, তার মানে হি হলো বাক্যের সাবজেক্ট, আর বাস করাটা হচ্ছে কি ভার্ব। আচ্ছা, এবার দেখো তো আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি বাস, কাকে বাস, কোন উত্তর আসে, কোন উত্তর আসে না। কি বাস, কাকে বাস, উত্তর আসবে, আসবে না। আর আমি যদি বলি কোথায় বাস করে, উত্তর আসবে কি না, আসবে। কোথায় বাস করে, ইন ঢাকা, ঢাকায় বাস করে। এখন বলো তো কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাই তার নাম কি অবজেক্ট? নো, দ্যাট ইজ নট অবজেক্ট, সেটা একটা অ্যাডভার্ব, এবং তার নাম কি অ্যাডভার্ব অফ টাইম, সরি অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় বাস করে, ইন ঢাকা, ঢাকায়। তার মানে ইন ঢাকাকে অবজেক্ট বলা যাবে না, এটাকে বলতে হবে অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে সবসময় ভার্বের পরে যে থাকে তাকে অবজেক্ট বলা যাবে না, সবাই অবজেক্ট হতে পারবে না। যদি তোমার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে তাহলে ওটা অবজেক্ট হবে, তা নাহলে অবজেক্ট হবে না। যেমন দেখো এটা অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার যদি আমি লিখি হি বা she walks slowly, মানে সে ধীরে ধীরে হাঁটে। কিভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে। তাহলে এখানে সাবজেক্ট কে দেখো,
এখানে সাবজেক্ট হচ্ছে শি, শি হলো বাক্যের সাবজেক্ট। ভার্ব কোনটা? ওয়ার্কস। আচ্ছা, এখন যদি আমি ভার্বকে প্রশ্ন করি, এই কথা শোনো আগে, যদি আমি এখন ভার্বকে প্রশ্ন করি সে হাঁটে, কি হাঁটে, কাকে হাঁটে, কোন উত্তর আসে? আসে না। বাট যদি বলি কিভাবে হাঁটে, ও কিভাবে হাঁটে, উত্তর কি আসে? ধীরে ধীরে হাঁটে। কিভাবে হাঁটে? এরকম ধীরে 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 হাঁটে। এখন বলো, তোমরাই বলো, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম কি? অ্যাডভার্ব অফ ম্যানার। কি নাম? অ্যাডভার্ব অফ ম্যানার। তার মানে এই স্লোলিকে কিন্তু অবজেক্ট বলা যাবে না, কাইন্ড অফ অ্যাডভার্ব, এবং তার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। লিখে নাও। আচ্ছা, আমরা অ্যাডভার্ব অফ ম্যানারও বুঝে গেলাম, ধীরে ধীরে আমরা সবই বুঝবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমরা এই কোর্সে ইনশাল্লাহ এত কিছু শিখবা, তোমরা সেটা আশা করে এই কোর্সে ভর্তি হওনি আমি জানি। তোমরা যা আশা করছো তা শেখাতে আমার সর্বোচ্চ 10টা ক্লাস লাগবে। তোমাদের আশার চেয়ে কয়েক গুণ বেশি পাবে ইনশাল্লাহ। এবার ধরো আমি আরেকটা বাক্য লিখলাম। বাক্যটা কি? বাক্যটা হচ্ছে মিতা হ্যাজ একটু আমি বাক্যটা বড় করে লিখবো, হ্যাঁ। We have come here to learn English. We have come here to learn English. আমরা এখানে এসেছি, কেন এসেছি? ইংরেজি শিখতে এসেছি। We have come here to learn English. আমরা এখানে ইংরেজি শিখতে এসেছি। আচ্ছা, এই বাক্যের আমরা কে কি আমরা খুঁজে বের করব। প্রথমত ভার্ব কোনটা? ভার্ব হলো হ্যাভ কাম, পুরোটাই ভার্ব। এখন যদি বলি আগে বোঝো পরে লিখে নিবা। আমি যদি প্রশ্ন করি কারা এসেছে, উত্তর হচ্ছে আমরা, উই। তার মানে উই হলো বাক্যের সাবজেক্ট। আমরা এসেছি। এখন যদি বলি আমরা কোথায় এসেছি, কোথায়? এখানে। তার মানে দেখো কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম কি? অবজেক্ট? নো, তার নাম অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে হেয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। উই হ্যাভ কাম হিয়ার, আমরা এখানে এসেছি। টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। আমি যদি বলি আমরা কেন এখানে এসেছি, কেন, কেন এসেছি, উত্তর হবে কি? টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে এসেছি। তাহলে এই টু লার্ন ইংলিশ পুরোটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন। তোমরা সহজ করে বুঝো, অ্যাডভার্ব অফ রিজন। তো যখন আমি ভার্বকে প্রশ্ন করলাম কেন এসেছো এখানে, উত্তর কি আসলো? টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। ওইটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তাহলে একটা বাক্যে যে কাজ করে এবার লিখে নাও, সেটা হলো সাবজেক্ট। আমরা আরো সহজ করে বুঝেছি, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট। এরপর আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করে ম্যানার, কোথায় থেকে প্লেস, কখন দিয়ে প্রশ্ন করলে টাইম, কেন দিয়ে প্রশ্ন করলে আমরা রিজন খুঁজে পাই। লেখা শেষ করো এবং ডান লিখো।
ওকে, এবার তোমাদের দুইটি হোমওয়ার্ক থাকবে। কয়টি? দুইটি না, তিনটি হোমওয়ার্ক। একটা হচ্ছে আজকের এই ক্লাসটা, এই ভিডিওটা তোমরা আরো একবার দেখে নিবা, হলো প্রথম কাজ। 2 নাম্বার কাজ হলো তোমাদেরকে আমি এরকম সেন্টেন্স দিব, বেশি না, 20 সেন্টেন্সেস, 20টি বাক্য দিব আমি তোমাদেরকে। তোমরা প্রতিটা বাক্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এভাবে খুঁজে খুঁজে বের করবা। সেট একটা বাক্য আমি এই শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে দিব, এরকম আন্ডারলাইন করা থাকবে, কিন্তু আন্ডারলাইনের এই নিচের অংশগুলো করে থাকবে না। হ্যাঁ, এটা করে থাকবে না, এটা আমি দিব না। তোমাদের কাজ হবে আমি যেখানে যেখানে আন্ডারলাইন করেছি তোমরা সেখানে লিখবা। মনে করো এটা তোমাদের আমি যে শীটটা দিলাম সেই শীটটা হচ্ছে এটা। তোমার কাজ হলো এই বাক্যটা আগে খাতায় তুলে নিবা, ঠিক এভাবেই তুলে নিবা। নেওয়ার পর এখানে আন্ডারলাইনে এসে তুমি লিখবা সাবজেক্ট, এখানে লিখবা ভার্ব, এখানে লিখবা এটা অ্যাডভার্ব অফ প্লেস, সংক্ষেপে পি লিখলেই বুঝবো আমি প্লেস। এটা রিজন, আর লিখলে বুঝবো রিজন, মানে আদ্য অক্ষর, প্রথম অক্ষরটা লিখবা, তাহলে পুরোটাই লিখতে পারো। তোমরা কি বুঝতে পারছো হোমওয়ার্কের ধরনটা? এরকম 20টি বাক্য দিব, যেখানে যেখানে আন্ডারলাইন করা আছে তোমরা লিখবা কোনটার নাম কি। এটা কি বুঝতে পেরেছো সবাই? বুঝলে গট ইট লিখো, এটা একটা কাজ। তোমরা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা, পিডিএফ শিটটা পেয়ে যাবা। আচ্ছা, এবার আসো আমরা প্রতি ক্লাসে ভোকাবুলারি শিখবো। এগুলো একদিনে শেখার বিষয় না, একটু একটু করে শিখতে হয়। কিন্তু আমরা ম্যাঙ্গো মানে আম, ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, এগুলো একটু কমই শিখবো। আমরা এমন কিছু শিখবো যেগুলো তোমাদের বাস্তবে খুব বেশি প্রয়োজন। তোমরা যেগুলো জানো সেগুলো আমি শেখাবো না, একটু অজানাগুলো শিখবো। ধরো আজকে আমরা ভোকাবুলারি শিখবো কিরকম একটু বুঝো। সে এখানে লেখা আছে বৃদ্ধি করা। এখন আমরা সচরাচর কোনো কিছু বৃদ্ধি করার ইংরেজি কি জানি বলো তো? আমরা প্রায় সবাই বলি ইনক্রিজ। ইনক্রিজ মানে বৃদ্ধি করা। কিন্তু আমাদের শুধু ইনক্রিজ শিখলে হবে না, একটা শব্দ বারবার ব্যবহার করলে ওই শব্দটাও বিরক্ত হয়ে যায়। আসলেও তাই, পাঠকও বিরক্ত হয়। ভিন্ন ভিন্ন ওয়ার্ড লেখা শিখতে হবে। এখন দেখো আমরা যদি জানি রেইজ মানেও বৃদ্ধি করা, তারপর গ্রো, গ্রো মানেও বৃদ্ধি করা। হ্যাঁ, গ্রো মানেও বৃদ্ধি করা। শুধু গ্রো মানে জন্মানো না, গ্রো মানে বৃদ্ধি করাও বুঝায়। আবার অ্যাক্সিলারেট, এই শব্দটা দেখেই তোমরা যে কেউ ভয় পেয়ে যেতে পারো, ভয় পাওয়া যাবে না। আমি প্রতিটা শব্দের উচ্চারণ লিখে দেব, তুমি ভয় পাবা কেন? তোমাকে শিখতে হবে না? তোমার বন্ধুরা তো ঠিকই জানে, শিখতে হবে। অ্যাক্সিলারেট মানে বৃদ্ধি করা। দেখেছো কত সুন্দর একটা ওয়ার্ড না? আবার দেখো আমি যদি বলি আপগ্রেড, জানো আপগ্রেড মানেও কিন্তু বৃদ্ধি করা। আবার যদি বলি ইনহ্যান্স, ইনহ্যান্স মানেও বৃদ্ধি করা। আবার যদি বলি এক্সপ্যান্ড, ওরে বাবা, এক্সপ্যান্ড মানেও বৃদ্ধি করা। অনেকগুলো ওয়ার্ড হলো না? তোমরা কি করো? তোমরা কি একটা ড্রেস সবসময় পরো? না, অনেকগুলো ড্রেস থাকে, এক একদিন এক একটা পরো। তো তুমি একই ওয়ার্ড কেন বারবার লিখবা? এই জন্য ভিন্ন ভিন্ন ওয়ার্ড শিখতে হবে। সবগুলো মানেই বৃদ্ধি করা। তোমাকে শিখতে হবে ইনক্রিজ, রেইজ, গ্রো, অ্যাক্সিলারেট, আপগ্রেড, এনহ্যান্স, এক্সপ্যান্ড, মানে বৃদ্ধি করা। বুঝতে পারছো? মজা না? অনেক মজার। সো এইরকম করে, বেশি না, তোমাদের কাজ হবে প্রতিদিন 5টা করে ওয়ার্ড শেখা, প্রতি ক্লাসে 5টা ওয়ার্ড। এই যে বৃদ্ধি করার মতো, এটা যেমন একটা ওয়ার্ড, এরকম তোমাদেরকে আমি 5টা ওয়ার্ড দিব প্রতি ক্লাসে।
5টা ওয়ার্ডে অনেকগুলো ওয়ার্ড থাকবে, তাহলে একটা ওয়ার্ডে কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে 5টা ওয়ার্ডে প্রায় 35 ওয়ার্ডস হয়ে যাবে। এইভাবে আমরা প্রতি ক্লাসে 30 থেকে 35টা করে ভোকাবুলারি শিখবো। কোর্স শেষে আমরা প্রায় 1200 থেকে 1500 নতুন ওয়ার্ড শিখবো। ওয়ার্ড না শিখলে লিখবা কিভাবে? লিখতে তো হবে। আমরা এগুলো দিয়ে আবার পরের ক্লাসে অনুশীলন করব। মানে তোমরা এই কোর্সটা এখনো অনেক কিছু দেয়ার আছে, তোমরা এখনো ফিলই করতে পারোনি। সো আমাদের প্রথম ক্লাসে আজকে কোর্স প্ল্যান বুঝলাম এবং একটা টপিক নিয়ে আলোচনা করলাম, পার্সন এবং পার্টস অফ সেন্টেন্স। নেক্সট ক্লাস কি হবে? এটারই এপিসোড 2 হবে। পার্টস অফ সেন্টেন্স নিয়ে আরো অনেক কথা আছে, পার্সন নিয়েও আরো অনেক কথা আছে। এপিসোড 2 তে গিয়ে আমরা আরো জানবো। তো তোমাদের আজকে প্রথম ক্লাসটা যারা পুরোপুরি ক্লাসটা করেছো তারা আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। তোমরা 1 শব্দে 2 শব্দে লিখবা, লিখো তোমাদের কেমন লেগেছে, তোমরা জানাও আমাকে। ক্লাসটা আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ। তোমাদের অনুভূতি জানতে চাই কমেন্ট বক্সে। আর যারা এখনো জয়েন করোনি এই কোর্সে তাদেরকে অবশ্যই পরের ক্লাস থেকে জয়েন করার পরামর্শ রইল। কারণ আমাদের প্রথম ক্লাসটা হয়ে গেল, এটা রেকর্ড করা আছে, এটা থাকবে আমাদের আর্কাইভে, পরবর্তীতে দেখা যাবে।